চলেন আজ এমন এক আশ্চর্য বিষয়ে কথা বলা যাক যেখানে প্রাচীন ভারতের চিন্তা ভাবনা আর আধুনিক বিজ্ঞান যেন এক বিন্দুতে এসে মিলে গেছে। এই সংযোগটা শুনলে সত্যি অবাক হতে হয়। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ৮.৬৪ বিলিয়ন বছর। হঠাৎ করে দেখলে মনে হবে এটা হয়তো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের কোনো হিসাব নিকাশ। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, এটা হলো একটা গোটা মহাজাগতিক চক্রের সময়কাল, যার গণনা করা হয়েছিল হাজার হাজার বছর আগের এক প্রাচীন ভারতীয় পুঁথিতে। এবার আরেকটা চমকপ্রদ সংখ্যা দেখা যাক। প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল, এটা প্রায় আলোর গতির সমান। আর এই গণনাটাও পাওয়া গেছে বহু শতাব্দীর পুরনো এক সংস্কৃত গ্রন্থে। ভাবা যায়? তাহলে মূল প্রশ্নটা তো এখানেই, তাই না, যে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া প্রাচীন চিন্তাবিদরা কিভাবে এমন সব সংখ্যা গণনা করতে পারলেন যা আজকের বৈজ্ঞানিক হিসাবের এত কাছাকাছি? এই রহস্যটাই আজ আমরা একটু বোঝার চেষ্টা করব। এই গভীর ধারণাগুলোর উৎস খুঁজে বের করতে হলে আমাদের একটা বিশেষ প্রাচীন গ্রন্থের দিকে নজর দিতে হবে। চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। এই গ্রন্থটার নাম হল যোগ বাশিষ্ঠ। তবে এটাকে শুধু একটা ধর্মগ্রন্থ ভাবলে কিন্তু ভুল হবে। আসলে এটা একটা আস্ত দার্শনিক উপন্যাস, যেটা বাস্তবতা আর চেতনার গভীরতম প্রশ্নগুলো নিয়ে আমাদের ভাবতে শেখায়। এবার আমরা আসব সেই মূল ধারণাটাতে, যেটার উপরে পুরো দার্শনিক ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। এটা এমন এক ধারণা যা বাস্তবতা সম্পর্কে আমাদের চিরাচরিত চিন্তাভাবনাটাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। দেখুন, এখানেই হচ্ছে আসল পার্থক্যটা। আধুনিক বিজ্ঞান সাধারণত মনে করে যে বস্তু থেকেই চেতনার জন্ম হয়, কিন্তু যোগ বাশিষ্ঠ বলছে ঠিক তার উল্টো কথা। সেখানে বলা হচ্ছে চেতনাই হলো মূল ভিত্তি, আর এই যে মহাবিশ্ব, এটা সেই সর্বব্যাপী চেতনার মধ্যেই ফুটে উঠছে। এই উক্তিটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। এই দর্শন অনুযায়ী মহাবিশ্ব চেতনা থেকে আলাদা কিছু নয়, বরং এটা চেতনারই একটা প্রকাশ। ঠিক যেমন সোনা থেকে তার অলঙ্কারকে আলাদা করা যায় না। আচ্ছা, মূল ধারণাটা তো বোঝা গেল। এবার চলুন দেখি স্থান, কাল আর বস্তুর ওপর এর কি অবিশ্বাস্য প্রভাব পড়ে। এর মানে কি? এর মানে হল সময় কোনো স্থির বা পরম কিছু নয়। সময় আপেক্ষিক এবং এর গতি নির্ভর করে পর্যবেক্ষকের চেতনার উপর। এই ধারণাটা শুনলেই কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের কথা মনে পড়ে যায়, তাই না? এই উক্তিটা আরও গভীর। এটা বলছে বাস্তবতার নানা রকম স্তর আছে, ঠিক যেন একটার ভেতরে আরেকটা জগৎ। এই ধারণাটা কিন্তু আধুনিক ফ্র্যাক্টাল জ্যামিতির কথা মনে করিয়ে দেয়, যেখানে একই প্যাটার্ন বারবার ছোট থেকে বড় স্কেলে ফিরে আসে। তার মানে বস্তু যাকে আমরা কঠিন বা নির্জীব ভাবি, সেটা আসলে তা নয়, বরং প্রতিটি পরমাণু হল অসীম জটিলতার একটা দরজা। এটা বস্তুকে দেখার এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। এবার একটা মজার জিনিস দেখা যাক। এই ধারণাগুলো কিন্তু শুধু একটা গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এগুলো একটা বিশাল বুদ্ধিবৃত্তিক পরিবেশের অংশ ছিল এবং অবশেষে পশ্চিমা বিশ্বকেও প্রভাবিত করেছিল। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দেখাচ্ছে যে প্রাচীন ভারতে চিন্তার একটাই ধরন ছিল না। যেমন ধরুন, বেদান্ত দর্শন মনে করত চেতনাই একমাত্র সত্য, আবার চার্বাক দর্শন ছিল পুরোপুরি বস্তুবাদী। এই বিভিন্ন ধারার মধ্যে সবসময়ই তর্ক বিতর্ক আর আলোচনা চলত, যা একটা অত্যন্ত প্রাণবন্ত বুদ্ধিবৃত্তিক পরিবেশের প্রমাণ দেয়। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এই ধারণাগুলোর যাত্রাটা কত অবিশ্বাস্য। বেদ থেকে শুরু হয়ে এই চিন্তা পশ্চিমে শোপেনহাওয়ারের মতো দার্শনিক এবং এমনকি কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম জনক শ্রোডিঙ্গারের মতো বিজ্ঞানীদেরও প্রভাবিত করেছে। এটা একটা অসাধারণ সংযোগ। ভাবুন তো, আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম স্থপতি এরউইন শ্রোডিঙ্গার নিজেই স্বীকার করছেন যে তার যুগান্তকারী কাজের পেছনে প্রাচীন ভারতীয় দর্শনের এই ধারণাটার প্রভাব ছিল। তাহলে এই সবকিছু থেকে আমরা কি বুঝতে পারছি? মনে হচ্ছে বাস্তবতার প্রকৃতি জানার জন্য দুটো ভিন্ন পথ রয়েছে। একদিকে হলো বাইরের দিকে তাকানো, টেলিস্কোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মহাবিশ্বের রহস্য খোঁজা, আর অন্যদিকে হলো ভেতরের দিকে তাকানো, ধ্যান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে চেতনার গভীরে ডুব দেওয়া। যোগ বাশিষ্ঠের জ্ঞানটা সম্ভবত এই দ্বিতীয় পথ থেকেই এসেছে।
তাহলে শেষ প্রশ্নটা হলো, বাস্তবতার আসল রূপ কোন পথে বেশি উন্মোচিত হয়? বাইরের মহাবিশ্বের দিকে তাকিয়ে, নাকি আমাদের নিজেদের ভেতরের চেতনার দিকে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রয়েই গেল।